ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমার পিছনে 2.5 বছর লেগেছিল, 3 বছর। কদিন আগেও আমার এক পরিচিত ছেলেকে ডেকে এই সিআইডি লোক, আপনারা অপেক্ষা করে রাখুন, রাজশেখরনকে বলছি, শুনে রাখুন, আপনাকেও আমি ওই ছেলেটাকে নিয়ে ভবানী ভবনে আসছি, তবে আজকে আপনাকে বলে আসবো। আপনি একটা ছেলেকে ডেকে আমার বিরুদ্ধে লোক তমলুকে বলেছে 1 কোটি টাকা দেব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ফলস স্টেটমেন্ট করে, কিন্তু বিচারপতি স্বামীকে যেভাবে হ্যারাস একইভাবে করছে, সব ফলস। আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি, তিনি দয়া করে জাজেদের বাঁচান, জাজেদের পরিবারকে বাঁচান। মিস্টার বিন্দাল, মিস্টার কৌশিক চন্দ্র, মিস্টার রাজশেখর মান্তা, মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, ম্যাডাম অমৃতা সিনহা, এই রেসপেক্টেড জাজদের উপরে গত কয়েক বছর ধরে মমতা এবং তার গুন্ডারা যেভাবে আক্রমণ করছে, পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, বিচারপতির বাড়িতে পোস্টার পড়ার পরেও একজনও গ্রেপ্তার হয় না। এই 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 জুডিশিয়ারি যদি খতম হয়ে যায়, গণতন্ত্রের এবং মানুষের আশার শেষ জায়গাটা যদি চলে যায়, মানুষ যাবে কোথায়? আমরা ছাড়বো না। উই রেজ আওয়ার ভয়েস, এবং আমি অনারেবল চিফ জাস্টিস তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাতে ইন্টারফেয়ার করার জন্য আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি তথ্য, ডাটা, ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য উনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিকে এক্সারসাইজ করুক, এই অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টের মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাস্টিস অমৃতা সিনহা, নামটা শোনা তো আপনাদের, মহামান্য বিচারপতি, যিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের নির্দেশ মোতাবেক, যিনি শিক্ষা সংক্রান্ত দুর্নীতির ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারটি জড়িত আছে, সেটা নিয়ে তিনি বিচার ব্যবস্থা বিচার করছেন। এবং সেইখানে দাঁড়িয়ে যেহেতু কোর্ট মনিটরিং, ফলে স্বাভাবিকভাবে ইডিকে বিভিন্ন সময় গাইড করছেন, মনিটরিং করছেন, উপদেশ দিচ্ছেন কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। মিথিলেশ মিশ্রর মতো অফিসারকে ভৎসনা করছেন এবং তারপর ইডিকে লাইনে আনছেন, ট্র্যাকে আনছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা তিনি পরিচালনা করছেন এবং তার অবজারভেশন রিপোর্ট কোনো একজনের পছন্দ হচ্ছে না। এবং তিনি তার রেজাল্টে কি হলো, রেজাল্টটা হলো আজকের এই প্রতিবেদনের বিষয় সেটাই, যে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড, যিনি প্রতাপ চন্দ্র দে, একজন আইনজীবী, তিনি একটি মামলার একটি আইনজীবী ছিলেন, সেই আইনজীবী সংক্রান্ত মামলায় তাকে ফাঁসানোর উদ্যোগটা নেওয়া হলো। একটা বাচ্চা ছেলেও জানে, এটা আপনারা সবাই জানেন যে কী কারণে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড আইনজীবী প্রশান্ত চন্দ্র দের বিরুদ্ধে সিআইডিকে লেলিয়ে দেওয়া হয়েছে। লেলিয়ে কথাটা স্পেসিফিক্যালি ব্যবহার করছি, তার জন্য যদি সিআইডি কোনো হিয়াস্ট্রিট থানায় কেস করেন আমার কিছু অসুবিধা নেই, আমি উত্তর দিতে রাজি আছি। আপনাদের লেলিয়ে দেওয়া হয়েছে। কী ঘটনাটা ঘটেছিল আমি তার আগে বলি, আমি কেন আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম। আমার হাতে একটা আজকে প্রেস রিলিজ হলো, সিআইডির এক্স হ্যান্ডেলে সে প্রেস রিলিজটা করেছেন, এটা সাফাই দিয়েছেন যে আইনজীবী প্রতাপচন্দ্র দে সিআইডির এই কারবার সংক্রান্ত ব্যাপারে একবার নয়, দুবার নয়, তিনবার তাকে ডাকা এবং হ্যারাস করা সমস্ত বিষয়টা নিয়ে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন, বার কাউন্সিলকে চিঠি দিয়েছেন, সম্ভবত কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে চিঠি দিয়েছেন, চিফ জাস্টিস সুপ্রিম কোর্টকে চিঠি দিয়েছেন এবং সম্ভবত আইনমন্ত্রী কেন্দ্রীয় সরকার তাকে চিঠি দিয়েছেন। তিনি আবার প্রাপ্তি স্বীকারও করেছেন, এনআইকে তিনি তার বক্তব্য বলেছেন। এই যখন সামগ্রিক ঘটনা হচ্ছে, অর্থাৎ সিআইডি লেলিয়ে দেওয়া আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে এবং তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তখন তার প্রেক্ষিতে সমস্ত সংবাদ মাধ্যমে কিছু রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্টে যে কীভাবে তাকে হ্যারাস করা হচ্ছে এবং তিনি চিঠিতে কী লিখেছেন সেইটার জবাব দিতে নামছে সিআইডি তার এক্স হ্যান্ডেলে, অর্থাৎ যেটা আগে টুইট ছিল সেটা এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে একটা দীর্ঘ 2 পাতার প্রেস রিলিজ। এবং সেই প্রেস রিলিজটা আমি পড়ে আমার খালি মনে হচ্ছিল অপরাধ বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন তাদের পক্ষে এটা আইডিয়াল একটা চর্চার বিষয়। অপরাধে মনস্ক ব্যক্তিরাই এই ধরনের প্রেস রিলিজ করতে পারে। রাজশেখরন সিআইডি প্রধান, গোয়েন্দা ভবনের সিআইডিতে যিনি চালাচ্ছেন, তার নির্দেশ মোতাবেক এবং অবশ্যই নবান্ন, কালীঘাট, ক্যামাক স্ট্রিটের নির্দেশ মোতাবেক এই কারবারটি রাজশেখরন সিআইডি প্রেস রিলিজটা করিয়েছে। আমি প্রেস রিলিজটা একবার না 3বার পড়েছি এবং বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেছি যে এই প্রেস রিলিজটা মানেটা কি। আমি যদি অপরাধ না করে থাকি তাহলে আমার এত 2 পাতার প্রেস রিলিজ করার দরকার নেই। কোনো একটা জায়গায় সিআইডি ফেসে যাচ্ছে বুঝেই রাজশেখরন ডিফেন্স দেওয়ার চেষ্টা করছে নির্লজ্জের মতো।
আপনাদের শোনাচ্ছি। আমি সিআইডি প্রেস রিলিজটা একবার নয়, দুবার নয়, তিনবার পড়েছি এবং একাধিকবার পড়ে আমি বিভিন্ন আইনজীবীদের শুনিয়েছি, তারাও পড়েছেন এক্স হ্যান্ডেলে। এই কোন রাজত্বে বাস করছি? আমি এই বিষয় নিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম। সব্যসাচীবাবু এই প্রেস রিলিজের প্রেক্ষিতেই বলেছেন, এবং এই আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে যেভাবে তাদের লেলিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়টা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন আসলে সরকারটা চালাচ্ছে মাফিয়ারা, ফলে সেই মাফিয়ারাই আলটিমেটলি সিআইডিটাকে কন্ট্রোল করছেন। পরিষ্কার বলেছেন, আমি তার বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে প্রেস রিলিজে কী বলেছেন সিআইডির এই অপরাধ বিজ্ঞান যদি যারা চর্চা করেন তারা খুব ভালোভাবে জানেন যে একজন অপরাধ মনস্ক ব্যক্তি এই জাতীয় কথাবার্তা বলতে পারে, যেটা সিআইডি বলেছে। কি বলছে? There was a news article published in many newspapers on 20/12/2023 about the allegations raised by one Sri Pratap Chandra Dey, advocate addressed to the President of Metropolitan Magistrate Court Bar Association against the officials of the CID. CID অফিসিয়ালদের বিরুদ্ধে প্রতাপ চন্দ্র দে তার বক্তব্য জানিয়েছেন। আরে সিআইডি কিছু বলার থাকলে তাকে সিআইডি সরাসরি তাদেরই বার অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে জানাতে পারতো, প্রেস রিলিজ করলো কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, পরের প্যারাতে সিআইডি কি লিখছে একটু ভালো করে খেয়াল করে দেখুন। সিআইডি ডিনাইজ অল দ্য অ্যালিগেশনস। আমি তো চুরি করিনি, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি টাইপের বক্তব্য। সিআইডি ডিনাইজ অল দ্য অ্যালিগেশনস মেনশন ইন দ্য said representation as concocted, baseless and false, and the intent behind such a representation appears to not only malign the reputation of the concerned officials, but to also cast aspirations on the ongoing investigation and to conveniently deviate from the issue at hand. For clarity in this matter, CID would like to state the following. শ্রীমতী বাণী রায়চৌধুরী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে কী অ্যালিগেশন করেছেন সেই পুরো স্টোরিটা ন্যারেট করেছেন, যে কীভাবে প্রতাপচন্দ্র দে এই কেসটাতে ইনভলভ সেটাকে ন্যারেট করেছেন। করে শেষকালে লিখছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন, সিআইডিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামিয়েছেন। যে দলদাস বলেন না, মমতা পুলিশ বলেন না, শুভেন্দু ঠিকই বলেন। লিখছেন, দি veracity of the above can be very well ascertained upon perusal of the audio-video records of CCTV footages, and it is reiterated that the attempts made to tarnish the image of CID, tarnish the image of the CID. আরে সিআইডি কর্তা আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের ইমেজ বলে কিছু আছে নাকি? প্রত্যেক দিন খুল্লা বললে না ইমেজ বলে আর কিছু থাকবে না, ইমেজের আইও থাকবে না, ছেড়ে দিন না। তারপর লিখছে, টু টার্নিশ দ্য ইমেজ অফ সিআইডি আর নট অনলি ম্যালাসিয়াস but with the sole intent to derail the efforts of investigating agency to unearth the commission of an offence and to place the entire factual matrix before the Honourable Supreme Court for its kind consideration. সব দীর্ঘ লিখেছেন, আমি তো চুরি করিনি, আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি জাতীয় সাফাই গিয়েছেন। আমি খালি ভাবছিলাম হঠাৎ হলোটা কি সিআইডি কি ভয় পাচ্ছে না? সিআইডিকে বলা হয়েছে ওপর থেকে একটা কড়া করে স্টেটমেন্ট দাও, তার মানে আলটিমেটলি ফেঁসে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, যেখানে সিআইডির বিরুদ্ধে এবার সিবিআই ইনভেস্টিগেশনটা হওয়াটা খুব জরুরি আমাদের অন্তত মনে হচ্ছে। আমি ছেড়ে দিন আইনজীবী প্রতাপচন্দ্র দেখে তাকে হ্যারাস করা হয়েছে কী প্রশ্ন করা হয়েছে, তার স্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা হয়েছে কিনা, যেসব অভিযোগ তিনি তুলেছেন আমি সেই পার্টে যাচ্ছি না। কিন্তু যে অভিযোগটা নিয়ে এই মামলাটা হয়েছে, মামলাটা কি? শ্রীমতী বাণী রায়চৌধুরী সুপ্রিম কোর্টে গেছেন, একজন 60-এর ওপরে সিনিয়র সিটিজেন ভদ্রমহিলা, তার ক্ষমতা আছে নাকি সুপ্রিম কোর্টে যাওয়ার? এটা তো সাজানো স্টোরি। আমি আপনাদের বলছি, কেস নাম্বার 23828 7/9/2023 সিবিআইকে দিয়ে এনকোয়ারি করলেই বোঝানো যাবে। এই বিধাননগর সাউথ পুলিশের কেস, বিধাননগর সাউথ পুলিশ স্টেশনের যিনি ওসি আছেন তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করলে বোঝা যাবে যে তাকে দিয়েই পুরো কেসটাকে সাজানো হয়েছে। বাণী রায়চৌধুরীর কেসটা নিয়ে গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে ফেলা হয়েছে। কোন বসু মহাশয় করেছেন সেই ইতিহাস আমার জানা আছে, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে, একজন ভদ্রমহিলাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলানো হচ্ছে আইনজীবী প্রতাপচন্দ্র দে, তাঁর হাজব্যান্ড, তাঁর স্ত্রী জাস্টিস অমৃতা সিনহা, সেই প্রভাব তিনি খাটাতে চাইছেন, অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে মামলাটাকে বার করো। তার আগে আপনারা খেয়াল করেছেন জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে মামলা সরানোর জন্য ডিভিশন বেঞ্চে গিয়েছেন, রিজেক্টেড হয়েছিল ব্যাপারটা, ভাইপো জানেন সেই ইতিহাস। তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরাতে হবে, সেটাও রিজেক্টেড হয়েছে। শেষ পর্যন্ত এই পথ, অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড প্রভাব খাটানোর চেষ্টা করছেন কোনো একটা পারিবারিক ডিসপিউটের ব্যাপারে। তার জন্য একবার না, দুবার নয়, 3বার সিআইডি রেখেছে। 11 ঘন্টা দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত তাকে জেরা করার জন্য বসিয়ে রাখা হয়েছে। হচ্ছেটা কি বলুন তো? আমি সিআইডি অফিসারদের বলছি, আপনাদের তো পরিবার পরিজন আছেন, আত্মীয় স্বজন আছেন, বিয়ে বাড়িতে যান, বাজারে যান, লোক সমাজে মেশেন, ক্লাবে অ্যাসোসিয়েশনে যান, প্রশ্ন করে না কেউ এইসব কেন করছেন? আপনারা করছো তোমরা, বলে না কেউ আপনাদের? আমি জিজ্ঞেস করছি আপনাদের,
আপনাদের কেউ জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে কিন্তু বলবেন না, তো স্বাভাবিক, আপনারা চাকরি করেন, আপনাদের অবস্থা বুঝি। কিন্তু রাজশেখরনের নির্দেশ ফলে করতে হবে, বিনীত গোয়েলের নির্দেশ করতে হবে, রাজীব কুমার মণিভাণ্ডার থেকে নির্দেশ পাঠাচ্ছে করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব ডিজি তারা নির্দেশ পাঠাচ্ছে, তাই করতে হবে। আর করতে গিয়ে শেষ পর্যন্ত সিআইডির ইমেজটাকে কোথায় নিয়ে গিয়ে নামাচ্ছেন? আপনারা অশোক স্তম্ভ পড়া উর্দি পরে বসে আছেন রাজত্বে, ক্ষমতায়। আজকে ক্ষমতার শাসন পরিবর্তন হলে আপনাদের অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কখনো? কেন সিআইডি পদমর্যাদাকে নামাচ্ছেন? একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হতো, আজকে ভবানী ভবনের পুলিশকে দেখলে লোকে তুচ্ছতাচ্ছিল করে, মমতা পুলিশ বলে। কেন 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 করেন? মনে আছে সেই লালন শেখের স্ত্রীকে দিয়ে সিবিআই এর অফিসার সুশান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে কমপ্লেনটা কে লিখেছিল? বলি, ইতিহাসটা বলি, বাংলার মানুষকে বলবো। নির্লজ্জ বেহায়ার দল বসে আছেন ভবানী ভবনে, আবার ইমেজ নিয়ে কথা বলছেন আপনারা। সামান্য ইমেজ যদি থাকতো তাহলে এই প্রেস রিলিজ আপনারা করতেন না। খেলছেন, আপনারা নিজেরাও জানেন যে জাস্টিস অমৃতা সিনহাকে ফাঁসাতে হবে, লিপস অ্যান্ড বাউন্স ফেসে যাচ্ছে, ভাইপো ফেসে যাচ্ছে, তাই না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নির্লজ্জ বেহায়ার দল, বলতে বাধ্য হচ্ছি। কি করেননি জাস্টিস অশোক গাঙ্গুলির ব্যাপারে এই সরকার? কোন আইনজীবী মহিলাকে জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল? বলে যাবো সব ইতিহাস। হ্যাঁ, তারপর সেই মহিলাকে আর পাওয়া যায়নি। নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কোন মহিলাকে লেলিয়ে দেওয়া হয়েছিল? ভুলে যাবো সব ইতিহাস। আলিপুরদুয়ারে একটা সমবায় সমিতি 50 কোটি টাকা গরিব মানুষের মারা গিয়েছিল। 3 বছর ধরে আপনারা সিআইডি, যাদের ইমেজ কনসাস সিআইডি, 3 বছর ধরে তদন্ত করেছেন, সে অপরাধী আজও চিহ্নিত হলো না। শেষ পর্যন্ত সিবিআই তদন্তের জায়গায় যাচ্ছে। প্রশ্নগুলো করলাম, টুকরো টুকরো প্রশ্ন, হাজারো প্রশ্ন আছে, প্রত্যেক দিন আসবো। অসভ্যতা বন্ধ করুন। আপনি এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি সেদিন সকাল 11টার সময় আবার আইনজীবী প্রতাপচন্দ্র দেখে ডেকেছেন। কি করবেন? ভাইপোর নির্দেশ মানবেন, তাই তো? কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। দেশে জুডিশিয়ারি এখনো অ্যাক্টিভ আছে। আমরা ঠিক করেছি, বিশ্বাস করুন, এই সিআইডির বিরুদ্ধে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে আমরা লিখবো, আমরা বাংলা বার্তা থেকে লিখবো। কান খুলে শুনুন রাজশেখরন, কান খুলে শুনুন বিনীত গোয়েল, আর কান খুলে শুনুন ওই সিআইডির যারা অফিসার বসে আছেন। একটা হিয়ার থানায় মামলা করে দিন, যাবো জবাব দিতে, উত্তরটা দিতে যাব। আদালতের ওপর হস্তক্ষেপ করার প্রক্রিয়ার আপনারা শরিক। আপনাদের গড়াদে পড়া উচিত, আপনাদের কাস্টাডিতে নেওয়া উচিত, আপনাদের ইন্টারোগেশন করে বার করা দরকার যে কে আপনাদের লেলিয়ে দিয়েছে। আইনজীবী প্রতাপচন্দ্রদের বিরুদ্ধে নজরে রাখবো, আর প্রত্যেক দিন যখন সুযোগ পাবো আপনাদের ইমেজ বলে যে কথাটা লিখেছেন না, ইমেজের পেছনে আপনারা কি কীর্তি করেন সেটাকে খুলে 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 বেআপ্রু করব। আজকে এইটুকু থাক। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আপনাদের নিয়ে, আপনার ইমেজের কথা বলেছেন না, এই যে ইমেজ কনসাস প্রেস রিলিজ করেছেন, এটা নিয়ে কি বলেছেন আসুন আপনারাও শুনুন, আমিও আরেকবার। দুটো বিষয় বলার আছে। 1 নম্বর হচ্ছে যে আইনজীবী প্রতাপ দে, সম্ভবত এই নামের একজনের চিঠি গতকাল সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, এবং তিনি অত্যন্ত ভয়ঙ্কর কিছু বক্তব্য সামনে এনেছেন। আমরা এটা দেখেছি যে 160 নোটিশ দিয়ে কাউকে 9 ঘন্টা সময় ধরে আটকে রাখা হচ্ছে, জেরা করা হচ্ছে। যে মামলাটির বিষয়ে আমরা শুনছি বা বুঝতে পারছি, এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার মামলা এটা নয়। এবার প্রশ্ন হচ্ছে, সিআইডি কি জিজ্ঞাসাবাদ করতে পারেন না? নিশ্চিতভাবে পারেন। ঘটনাচক্রে এই আইনজীবী তিনি বলেছেন যে তার স্ত্রী মহামান্য কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি। প্রশ্ন হচ্ছে, সেই বিচারপতি যার বেঞ্চে একটি মামলা চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এর আগে আমরা দেখেছি এই মামলাটিতে যে ঘটনাগুলির পর যদি আইনজীবী প্রতাপ দেকে দেওয়া এই 160-এর নোটিশ এবং এই 9 ঘন্টার পর্যন্ত জেরা করা, এই ঘটনাগুলো যদি কাকতালীয় হয়েও যদি মিলে যায়, তাহলে আমরা দেখব যে ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে বা যে ব্যক্তিকে কনসার্ন করে এই মামলা হচ্ছে, এই ব্যক্তি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কমন নাম প্রতিটা ক্ষেত্রে। জাস্টিস মান্থার ছবি লাগিয়ে পোস্টার পড়েছিল, তারপরে আছে সেই পোস্টার যখন পড়েছিল, সেই পোস্টার কাণ্ডে এখনো পর্যন্ত এই কলকাতা পুলিশ
তদন্ত করে উঠতে পারেনি। পোস্টার কোথায় ছাপা হয়েছিল, কারা পোস্টার, মানে কিভাবে এই পোস্টারটা ছাপবার বরাত দেওয়া হয়েছিল, কে ডিজাইন করেছিল, এসব কিচ্ছু পায়নি। তাহলে সেই জায়গায় এই পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের, তারা কতটা নিরপেক্ষভাবে এই কাজটা করতে পারবে এটা আমার সন্দেহ আছে। রাদার আমি মনে করি এই প্রতিটা ক্ষেত্রে এই যে ছেলেটিকে প্রোটেকশন দিয়ে এবং এই ছেলেটিকে বাড়তে দিয়ে এবং যাতে ও ধরাকে সরাজ্ঞান করে যা কিছু করতে পারে তার লাইসেন্স দিয়ে সিআইডি আসলে আদালত অবমাননা করছে না, তারাই কিন্তু ক্রাইম করে চলেছে। দে আর দি ক্রিমিনালস যারা এই কাজ করছেন। এই ধরনের মেন্টালিটি যারা তদন্তকে এইভাবে একজন কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে করবার চেষ্টা করেন, বিভিন্ন সময় ক্যালকুলেটিভ অ্যাটাক করেন, তারা কিন্তু ক্রিমিনালস। যদি এটা প্রমাণিত হয় তাহলে কিন্তু সিআইডির অফিসাররা ছাড় কিন্তু কেউ পাবেন না। এটা মনে রাখবেন যে আপনারা কিন্তু এই রাজ্যের একটি সত্যি ওনাদের সংস্থার রেপুটেশন আছে, কিন্তু কনসিডারিং দি নেম অফ দি পুলিশ মিনিস্টার অফ দি স্টেট, যে রাজ্যের পুলিশ মিনিস্টারের নাচা করা ছাড়া কোনো কাজ নেই, সেই রাজ্যের তদন্তকারী সংস্থা এইরকম রাজা রানীর পায়ের তলায় মাথা ঠোকা ছাড়া আর তাদের নির্দেশ পালন করা ছাড়া কিছু করতে পারবেন বলে বা পারার ক্ষমতা তাদের আছে বলে আমি মনে করি না। তাই ক্যালকুলেটিভ অ্যাটাক চলছে। যেভাবে জাস্টিস মান্তার ঘরে অ্যাটাক হয়েছিল, যেভাবে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে, যেভাবে এর আগে জাস্টিস অশোক গাঙ্গুলিকে মেলাইন করবার চেষ্টা হয়েছে, যেভাবে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে আক্রমণ করা হয়েছে, ঠিক সেইভাবেই আজকে আবার হয়তো ওই রকমই আক্রমণ করার প্লট তৈরি হচ্ছে। এটা নিয়েও কিন্তু আমাদের বিচার ব্যবস্থাকে সার্বিকভাবে সতর্ক থাকতে হবে যে এই রকম ক্রিমিনালস অ্যান্টি সোশ্যালস। আর আপনি সকালবেলা শুরু করছিলেন না, একটু আগে আপনি প্রতিবেদন শুরু করবার সময় একটা কথা উল্লেখ করছিলেন যে এই রাজ্যের তদন্তকারী সংস্থা, রাজ্যের শাসক, আসলে শাসক টাসক নয়, এটা মাফিয়া গ্যাং। যে মাফিয়া পশ্চিমবঙ্গকে পরিচালনা করছে, এই মাফিয়া গ্যাং এরা রাজনৈতিক কোনো শক্তি নয়, একদল মাফিয়া জুটে আজকে রাজ্যটাকে পরিচালনা করছে। এ তো দাউদ ইব্রাহিম করতো, এ তো ওইসব লোকজনেরা করতো যারা অন্ধকার জগতের জীব। এইরকম ভয় দেখানো, এই এটা করব ওটা করব। যদি আইনজীবী প্রতাপদের বক্তব্য সত্যি হয় যে তিনি যদি হাইকোর্টের বিচারপতি সম্পর্কে তথ্য পুলিশ জানতে চায়, তাহলে কত বড় সাহস ভাবুন তো। পশ্চিমবঙ্গটা কি একটা দ্বীপাঞ্চল করে দিয়েছেন নাকি? এটা ভারতের সংবিধান এখানে বলবৎ আছে। এ কথা যদি ভুলে যাই আমরা তাহলে ভুল করব। মমতা ব্যানার্জি এটা ভুলিয়ে দেবার চেষ্টা করতে পারেন, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, আমরা যারা অধিবাসী পশ্চিমবঙ্গের, আমরা কখনোই এটা ভুলতে পারি না। কারণ আমরা বেঁচে আছি, কারণ আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে বলে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ইয়েস অর নো বলবেন। আপনার কথা অনুযায়ী দাঁড়াচ্ছে যে শেষ পর্যন্ত এ রাজ্যে সিআইডি কে চালাচ্ছেন তাহলে মাফিয়ারা, তাই তো? মাফিয়া যদি সরকারের মাথায় বসে থাকে, হ্যাঁ, আমি তাহলে সরকারের CID কথাই কেন? বলছি। সরকারের মাথায়, সরকারটা সরকার, ওর মাথায় যদি মাফিয়ারা বসে সরকারটা পরিচালনা করে, তাহলে আপনাকে সিআইডি কে যদি আপনি ভাবেন তারা স্বর্গরাজ্য থেকে আসা একটা সংস্থা হিসেবে কাজ করতে পারবে, তাহলে ভুল করছেন। চালাচ্ছে তো তাদেরকে মাফিয়ারা। তা মাফিয়ারা যা বলছে তাই হচ্ছে। আমি আগে বলেছিলাম রাজ্যে ক্রিমিনাল দিদি আছে আমাদের পশ্চিমবাংলায়, ক্রিমিনাল দিদি ছেড়ে আর বাকি ক্রিমিনালরা নাচে। এখন পুলিশও যদি মনে করে আমি ক্রিমিনাল, যে সমবায় ব্যাংকিং কেসে দেখলেন যে দিনের পর দিন কিছু হচ্ছে না। আমি আপনাকে উদাহরণ দিতে পারি, তৃণমূলের সঙ্গে জয়েন করেছেন, সব কেস উঠে গেল। তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক দলে গেছেন, 150 খানা কেস হয়ে গেল তার নামে। মানে এই তো সিআইডির পরিচালনা, এই তো সিআইডি রাজ্যের। তাহলে সেই সিআইডি যাকে মাথার উপরে দাঁড়িয়ে ক্রিমিনাল দাদাদিদিরা নাচাবেন আর আর মাফিয়া রাজ চলবে, তার সেখানে সিআইডি কি কাজ করবে? আমরা ভাবি যদি যে সিআইডি কিছু কাজ করবে, তাহলে তো আমরা নিজেরাই বোকামি করব। আসলে পশ্চিমবঙ্গে সবটাই এই মাফিয়ারা নিয়ন্ত্রণ করে। পুলিশ আপনি নিজে জানেন সন্ময়দা যে কিভাবে পুলিশ পরিচালিত হয়।
হুম, আপনাকে কিভাবে তুলে নিয়ে গেছিল রাত্রিবেলা? হুম, ওই মামলায় কাউকে তুলে নিয়ে যায়? আপনি বলুন তো। হুম, 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 যাত্রী সব্যসাচী ভট্টাচার্য রায় আছে, হুম, ওই মামলায় রাত্রিবেলা তুলে নিয়ে যাচ্ছেন বা ঘুষি মারতে মারতে, লাঠি মারতে মারতে। হুম, 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 তো কেন হয়েছিল? কারণ আপনি ওই ওই বলে ফেলেছিলেন খোকাবাবুর নাম। হুম, 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 আপনি দেখতে পারেন না। হুম, আপনার বাড়ির ছেলে হলে আপনি করবেন না। হুম, হুম, কিন্তু বাড়ির লোকেদের অপদার্থতা, বাড়ির লোকেরা মানুষ করতে পারেনি, ওই রকম একটা জানোয়ার তৈরি করেছে। আজকে তাই হচ্ছে। হুম, হুম, লুচ্চা লাফাঙ্গা তারা এখন রাজত্বটাকে মানে ধরাকে সরাগান করছে। হুম। কি করবেন আপনি? অনেক ধন্যবাদ সব্যসাচী দা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।